আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আজকে বায়োলজি প্রথম পত্রের কোষ রসায়ন এর প্রথম লেকচারে। সো সবাই আমরা ক্লাসটায় জয়েন করে ফেলি, ঠিক আছে? আমরা দ্রুত জয়েন করে ফেলি ক্লাসে। সবাই কোথায়? সরি, প্রথমেই ভাই দুঃখিত, ভাইয়ের এই যে আজকে ঢাকায় কি জানি কোথায় কি একটা হচ্ছে, তো এর জন্য প্রচন্ড জ্যাম, মানে সরাই যাচ্ছিল না। আমি লাস্টে অনেক হেঁটে হেঁটে দৌড়াই আসছি, তো সরি ফর দ্যাট যে তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করানো লাগছে। আমি 6:30টায় বলছিলাম, বাট সরি ফর দ্যাট। হ্যাঁ ভাইয়া, প্রচন্ড জ্যামের জন্য ভাইয়াকে এই লেটটা হইতে হয়েছে। ভাইয়া লাস্টে হেঁটে মানে দৌড়ায় আসছি পারলে ওই দিক থেকে, যে এত জ্যাম, স্টুডেন্টদের লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা অনেক সুন্দরভাবে একটা ইম্পর্টেন্ট অধ্যায় আমরা পড়ব, সো দ্যাট তোমাদের পড়াশোনার জায়গাটায় যেন তোমাদের আরও তোমরা যেন এনকারেজড হও, তোমরা যেন আরও ভালো করে পড়তে পারো, তোমাদের যেন পড়াশোনাটা আরও ভালো হয়, ঠিক আছে? ওকে, দেখি সবাই আসুক। আমি 1 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। সবাই কই? আচ্ছা, পুরা চ্যাপ্টার একজন নেন। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলতেছি। ভাইয়ারা আসলে অনেকের আমাদের বিভিন্ন জায়গায় কোর্স থাকতেছে, সো যার জন্য আমাদের অনেকটা প্রেশার হয়ে যায় অনেক সময়, তো এই জন্য। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাও ভাইয়ার আমরা কথা বলতেছি, ইনশাল্লাহ চেষ্টা করবো হৃদয় ভাই এই অধ্যায়টা পুরোটা নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে। দাঁড়াও, সবাই আসছে? কতজন আসছো? 50 জনের মতো চলে আসছো। ভেরি গুড, ভেরি গুড। দাগানো বই, হ্যাঁ দাগানো বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওয়েট করো, দাগানো বই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আজকে ভাই অনেক সুন্দর করে স্লাইডগুলো তোমাদেরকে সাজিয়েছি যেন তোমাদের পড়তে অনেকাংশে সুবিধা হয়, ঠিক আছে? পড়তে যেন সুবিধা হয়, তার জন্য ভাইয়া আজকে অনেক কিছু সাজায় নিয়ে আসছে। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমাদের সাথে অনেকজন চলে আসছো। তো কোষ রসায়ন, তো এই জায়গাটায় আমরা বায়োলজির সাথে অনেকটা কেমিস্ট্রির মিল বন্ধন পাবো। বায়োলজির সাথে যে কেমিস্ট্রির একটা ভালোবাসা লুকায়ে আছে, সেই ভালোবাসাটা আমরা এখানে প্রকাশ করব। আচ্ছা, তো আমরা দেখি কোষ রসায়ন কি বলছে কোষ রসায়ন নিয়ে। ওকে, আচ্ছা, তো প্রথমেই কোষ রসায়নের মধ্যে একটা কথা চলে আসতেছে যে রাসায়নিক বন্ধন এটা কয় প্রকার বলছে? 3 প্রকার। এই যে আমরা বন্ধন নিয়ে কথা বলি, বিভিন্ন রকম বন্ধন, এই বন্ধনটা কয় প্রকার? এই বন্ধনটা বলা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? এই বন্ধনটা কয় প্রকার? 3 প্রকার। ওকে, তাহলে আমরা যখন বলতেছি যে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন অ্যাকচুয়ালি কয় প্রকার ভাইয়া? রাসায়নিক বন্ধন 3 প্রকার। আচ্ছা ফাইন, এখন দেখো এর মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ভাইয়া কি কি বন্ধন, বন্ধনগুলো কি কি? নাম্বার 1 আয়নিক বন্ধন। নাম্বার 1 কি? আয়নিক বন্ধন। একটু খেয়াল করো ভাইয়া, দেখো তো, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ঠিক আছে? এই আয়নিক বন্ধনের মধ্যে আমাদের কি কি আছে? বলছে একটা পরমাণু ইলেকট্রন দান করে, অপরটা গ্রহণ করে। আচ্ছা, তাহলে আয়নিক বন্ধনে কি ঘটে? একজন দান করবে, একজন ইলেকট্রন দান, ইলেকট্রন দান
ও ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন দান ও ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ধরো এই পরমাণুটা ওকে ইলেকট্রন দান করবে, আর এই পরমাণু সেই ইলেকট্রনটাকে কি করবে, গ্রহণ করবে। তাহলে ও হচ্ছে দান করবে, আর ও হচ্ছে এটাকে কি করবে, ইলেকট্রনটাকে গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আয়নিক বন্ধনে আমাকে কি বলছে, আয়নিক বন্ধনে আমাকে বলছে যে একজন ইলেকট্রন দান করবে এবং অন্যজন ইলেকট্রনটাকে কি করবে, গ্রহণ করবে। আচ্ছা ফাইন, তাহলে এটা হচ্ছে আয়নিক বন্ধন, এভাবে করে তারা বন্ধন তৈরি করতেছে। এরপরে দ্বিতীয় যে বন্ধনটা আমরা কথা বলছি, দ্বিতীয় বন্ধনটার নাম কি ভাইয়া, নামটা দেখো, দ্বিতীয় বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন। দ্বিতীয় বন্ধনটার নাম কি, সমযোজী বন্ধন। তো বা এটাকে ইংলিশে কি বলা হয়, কোভালেন্ট বন্ড। ইংলিশে কি বলবো, কোভালেন্ট বন্ড। আচ্ছা, তো কোভালেন্ট বন্ডটা কেমন আমরা একটু খেয়াল করি। দেখো কোভালেন্ট বন্ডটা কেমন, এখানে বলছে দুটি পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কি বলছি, দুটি পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়। তার মানে এখানে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে। ধরো এইখানে একটা পরমাণু, হ্যাঁ ধরো এটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন আছে, ধরো এই যে একটা ইলেকট্রন আছে। আর এইদিকে ধরো অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে ধরো শেয়ার করলো, তাহলে কি করলো, অক্সিজেন, অক্সিজেনও তার একটা ইলেকট্রন দিয়ে ওর এখানে শেয়ার করছে। তাহলে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পর ইলেকট্রন কি করলো, ওর সাথে একটা শেয়ার করলো, ওর সাথে একটা শেয়ার করলো। তাহলে এই যে ইলেকট্রন শেয়ার করা, দিয়ে দেই নাই আমি, কিন্তু তোমাকে দেই নাই, আমি শেয়ার করেছি ভাইয়া। এই যে শেয়ার করা, এইটাকে বলা হয় কি, এই শেয়ার করাটাকেই বলা হয়, বলো, হ্যাঁ এটাকে কি বলে, কোভালেন্ট বন্ড। এটাকে কি বলে ভাইয়া, কোভালেন্ট বন্ড। ঠিক আছে, ওকে, সবাই একটু খেয়াল করো। দেখো তো ভাইয়া এতটুকু বুঝছো, এগুলো কিন্তু কেমিস্ট্রিরই পড়া তোমাদের, বাট আমাদের যেহেতু এই টপিকের শুরুতেই এগুলো আছে, সো আমাদেরকে একটু পড়তে হবে। দেখি সবাই এইটুকু পর্যন্ত সমযোজী আয়নিকটা বুঝে গেছো না ভাইয়া, একজন একটাতে ইলেকট্রন দান করে নিয়ে নিচ্ছে, আর একটাতে দুজন মিলে শেয়ার করতেছে, বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, এরপরে আসো হাইড্রোজেন বন্ধন, এই 3 নাম্বার, এটা কি 3 নাম্বার, ওর নাম হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন। তাহলে 3 নম্বরের এটা কি দেখো, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধন মানে কি, জিনিসটা কি হাইড্রোজেন বন্ড? আচ্ছা, এখানে বলছে হাইড্রোজেন বন্ডের একটা ব্যাপার, যে একটি হাইড্রোজেন পরমাণু ও অপর একটি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকর্ষণজনিত কারণে যে বন্ধন হয়। কি বলছে, একটা হাইড্রোজেন পরমাণুর সাথে অপর একটি অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু, ধরো এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, একটা হাইড্রোজেন পরমাণু ও অপর একটি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু কি আছে, ধরো এই জায়গায় আছে অক্সিজেন, এই জায়গায় কি, এটা অক্সিজেন। তাহলে এই যে আমরা কি বললাম, যে দেখো আমার হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুইটার মধ্যে এই অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, মানে ওর আকর্ষণ অনেক বেশি, এইটার আকর্ষণ প্রচুর বেশি। তো ও কি করবে, এই হাইড্রোজেনটাকে টানবে, আকর্ষণ করবে, এই হাইড্রোজেন তুই আমার সাথে থাক। ওকে কিন্তু শেয়ার করবে না, কোনো ইলেকট্রনের আদান প্রদান, শেয়ারিং কিছু না, জাস্ট টেনে ধরে রাখবে। জাস্ট কি করবে, ওকে টেনে রাখবে, এই তুই আমার সাথে থাক, তুই যাবি না। এই যে এই টেনে ধরে রাখা, হ্যাঁ, এই যে টেনে ধরে রাখা, এই বন্ধনটাকেই আমরা বলতেছি হাইড্রোজেন বন্ড। ঠিক আছে,
এটাকে আমরা কি বলছি? হাইড্রোজেন বন্ড। দেখছো? হ্যাঁ, তাহলে হাইড্রোজেন বন্ড কি ভাইয়া ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, আশা করি এইটুকু পয়েন্ট তোমরা বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু ও অপর একটি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর আকর্ষণজনিত কারণে, মানে ওদের মধ্যে টান টেনে ওকে ধরে রাখা, এই আকর্ষণজনিত কারণে যে বন্ধন হয় সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। যেমন তুমি এইখানে দেখো, এই ছবিটার এখানে খেয়াল করো, ছবিটাতে তুমি খেয়াল করলে দেখবা যে ভাইয়া এই অক্সিজেনটা কি করতেছে? এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, ঠিক আছে? এটা একটা পানির অণু। তো ও কি করতেছে? ও এই যে এই অক্সিজেনটাকে টানতেছে, এই হাইড্রোজেনটাকে টানতেছে। হ্যাঁ, এটাকে কি করতেছে? টানতেছে। তাহলে এই যে এই পুরো অংশটা এই হাইড্রোজেনটাকে টানতেছে ওর দিকে, এইটা হচ্ছে কি? হাইড্রোজেন বন্ড। এটাকে কি বলবো? হাইড্রোজেন বন্ড। তাহলে দেখো এই পানির অণুর যে এখানে অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন আছে, আমরা জানি H2O। তাহলে এইখানের এই হাইড্রোজেনটাকে দেখো, এই অক্সিজেনটা কি আকর্ষণ করতেছে, এই তুই আমার সাথে থাক। তো যখন থাকতে গিয়ে এই যে ওদের মধ্যে বন্ধন, এটাকেই আমরা কি বলি? এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। ঠিক যেমন ওই যে, হ্যাঁ, তোমরা কি করো, বন্ধু যেতে লাগলে যে এই মানে ধরো যে দল ভাগাভাগি হইতে লাগলে, এই তুই আমার সাথে দলে থাক, তুই আমার দলে থাকি, তুমি ওকে এমনি ধরে রাখো, এই তুই আমার দলে থাক। তো এইরকম ব্যাপার, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড মনে থাকবে। তাহলে মনে রাখতে হবে হাইড্রোজেন বন্ডে আমার কোনো ইলেকট্রন শেয়ারিং বা কিছুই হয় না। এখানে ইলেকট্রন শেয়ারিং টেয়ারিং কিচ্ছু হয় না, জাস্ট টেনে ধরে রাখা, মানে আকর্ষণ করে রাখা নিজের দিকে। ওকে, তাহলে এই আমাদের তিনটা রাসায়নিক বন্ধন নিয়ে মূল কথা। এখন আমাদেরকে যেটা আরেকটা কনসেপ্ট নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া পেপটাইড বন্ধন নিয়ে যত রকমের ব্যাপার। পেপটাইড বন্ধন কি? আচ্ছা, তো আমাদের এখন নেক্সট টপিকটা কি ভাইয়া? পেপটাইড বন্ধন। এইটা কি ধরনের ব্যাপার? এটা কি? পেপটাইড বন্ধন, ঠিক আছে? পেপটাইড বন্ধন, ওকে। তো পেপটাইড বন্ধন এটা কি আসলে? প্রোটিনের মধ্যে থাকে। এটা কাদের থাকে? প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ধনটা থাকে। হ্যাঁ, তো প্রোটিনের ভিতরে কি থাকে? দুটি মানে অ্যামিনো অ্যাসিড থাকে। সহজ কথা, আমি যদি একটা অ্যামিনো অ্যাসিডের কথা বলি, অ্যামিনো অ্যাসিড কোথায় থাকবে? অ্যামিনো অ্যাসিড থাকবে প্রোটিনের ভিতরে। আচ্ছা, তো এই যে অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিড যে জোড়া লাগায়, খেয়াল করো, দুইটা অ্যামিনো অ্যাসিড যে জোড়া লাগতেছে, এই বন্ধনটাকে বলা হচ্ছে কি? পেপটাইড বন্ধন। এটাকে কি বলা হচ্ছে? পেপটাইড বন্ধন। তাহলে দেখো এইখানে একটা অ্যামিনো অ্যাসিড, আবার ধরো এইখানে একটা অ্যামিনো অ্যাসিড, এই দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা দিয়ে ওরা জোড়া লাগবে, ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, ধরো, আর এইখানে একটা অ্যামিনো অ্যাসিড। এখন এরা যে জোড়া লাগবে, এরা যে বন্ধনটা হবে, দুইটা অ্যামিনো অ্যাসিড যে জোড়া লাগবে, এই বন্ধনটাকে আমরা বলি কি? এই বন্ধনটাকেই আমরা বলতেছি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, ঠিক আছে? এইটা। তো এখন আমাদের ব্যাপার, এই পেপটাইড বন্ধন কিভাবে হইল আমরা একটু দেখতে যাব। হ্যাঁ, আমরা কি একটু দেখতে যাব? বই দাগিয়ে দিবেন না, দাগানো বই তোমাদেরকে পিডিএফটাই দিয়ে দিচ্ছি। তো দাগানো বই আবার দাগায় দিয়ে তো লাভ নাই, মানে জিনিসটা আমি অলরেডি দাগানো, একটা পিডিএফ এ দাগানো। সো এটা আবার তোমাকে কি দাগায় দিব বলো? এটা আবার তোমাকে কি দাগায় দিব? দাগায় দিয়ে লাভ আছে? হ্যাঁ, বলো, লাভ নাই, তাই না? তো ওকে, হ্যাঁ, যারা নতুন আসছো সবাই করতে পারবা। টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, এই চ্যাপ্টারটা, না না ভাই, ওইটা অনেক দেরি আছে। টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম তো অনেক দেরিতে, বুঝছো, অনেক দেরিতে। আচ্ছা, তো আমরা এখানে আসি, যেটা বলছিলাম যে পেপটাইড বন্ড নিয়ে কথা। তাহলে পেপটাইড বন্ড কিভাবে হইল? তো এইটা
বিস্তারিত আমরা অ্যামিনো অ্যাসিড যখন পড়ব, ওই বিস্তারিত, তখন আমরা জানবো যে কিভাবে হইল, তখন আমরা শিখব। এখন আপাতত জানতে হবে পেপটাইড বন্ধন মানে কি। মানে দুইটা অ্যামিনো অ্যাসিড এরা জোড়া লাগে যেই বন্ধনের মাধ্যমে, সেই বন্ধনটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। আর এই পেপটাইড বন্ধনগুলোর মাধ্যমেই এভাবে অ্যামিনো অ্যাসিডগুলো জোড়া লেগে 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 কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আচ্ছা, এবার আসো, গেল। এই যে এইভাবে করে একটা পেপটাইড বন্ধন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। জাস্ট এই যে দেখো, এতক্ষণ দুইটা অ্যামিনো অ্যাসিড ছিল, ওরা দুইটা অ্যামিনো অ্যাসিড। তো তখন হয় কি, এগুলা ডিটেলস আমি পরে পড়াবো, বলতেছি আমি, কিন্তু ডিটেলসে পরে আসবে। এখনই তোমরা বদার্ড হইও না যে ভাইয়া এটা কি স্কিপ করতেছেন, না, এটা ডিটেলস আছে, অনেক পরে আছে, মানে নেক্সট 3 নাম্বার 4 নাম্বার ক্লাসে এগুলো ডিটেলস পাবা। তো এই যে এখান থেকে আমি জাস্ট আইডিয়া দেই, দুইটা অ্যামিনো অ্যাসিড থেকে কি হয়, একটা পানি বের হয়ে যায়, তখন এদের দুইটা হাত ফাঁকা হয়ে যায়, তখন এই দুইটা হাত জোড়া লেগে যাবে। এই যে এখান থেকে দুইটা হাত জোড়া লাগবে, দেখো ছবিটাতে দেখো, এই যে এরা দুইজন জোড়া লেগে গেছে, দেখছো, জাস্ট জোড়া লেগে গেছে, এই, ঠিক আছে, সেই কাজটা। ওকে, তাহলে আমার এইটাই হচ্ছে পেপটাইড বন্ধনের ব্যাপারে কথা বলছে, যে পেপটাইড বন্ধন হচ্ছে দুইটা অ্যামিনো অ্যাসিডকে জোড়া লাগাবে। ওকে, ফাইন। এবার আসি আমরা গ্লাইকোসাইডিক বন্ধন নিয়ে কথা। আচ্ছা, তাহলে এটার নাম কি দেখো, আমি একটু স্পষ্ট করে লিখে দেই, গ্লাইকোসাইডিক। গ্লাইকোসাইডিক বন্ধন, তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন কি? শর্করার উপাদানের মধ্যকার বন্ধন। কি? শর্করার উপাদানের মধ্যকার যে বন্ধন, সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। সেটাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে শর্করা, দুইটা শর্করার মধ্যবর্তী। তাহলে দেখো, ধরো আমার এরকম এইরকম, হ্যাঁ, তাহলে এই যে দুইটা শর্করা, এই দুইটা শর্করার মধ্যবর্তী যে আমার বন্ধনটা কাজ করবে, এই যে দুইটা শর্করার মধ্যবর্তী যে আমার বন্ধনটা ধরো এইভাবে সংযুক্ত হয়ে গেল দুইটা শর্করা, এইটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এইটা হচ্ছে ধরো একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, আর এটাও একটা গ্লুকোজ। এখন এই দুইটা গ্লুকোজ নিজেদের মধ্যে যে জোড়া লাগতেছে, এই জোড়া লাগাটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ধনটাকে আমরা কি বলি? গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ড বলে থাকি। ওকে, কোনটা বোঝা যায় না? আমি তো বুঝাচ্ছি, এই যে আমার লেখা বুঝতেছো? আরে তোমার এগুলা তাকাইতে হবে না, এগুলা তাকাইতে হবে না, এগুলাতে বাদ দাও, এগুলা বাদ দাও, এগুলা তাকাইতে হবে না, এটা বাদ, এইটা তোমার দেখা লাভ নাই, তুমি আমার লেখা দেখো, এইটা বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। ওগুলো তোমরা পিডিএফ এ পাবা, পিডিএফ দিলে দেখতে পাবা, ওগুলো তোমার ইম্পর্টেন্ট, এগুলো এমনি দেখানোর জন্য দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা আগে আমার মেইন কথাটা বুঝো, গ্লাইকোসাইডিক বন্ধন মানে কি? শর্করা উপাদানের মধ্যকার বন্ধন, শর্করা যে উপাদানগুলো থাকে এদের মধ্যকার বন্ধন। তাহলে এই যে একটা ধরো একটা গ্লুকোজ, এইখানে একটা গ্লুকোজ, এই দুইটা গ্লুকোজ যে জোড়া লাগতেছে একটা বন্ধন দিয়ে, এই বন্ধনটাকে আমরা কি বলবো? এই বন্ধনটাকেই আমরা বলে থাকি গ্লাইকোসাইডিক বন্ড। তুমি আমার লেখা দেখো, তোমরা আবার ওইটার দিকে দেখাচ্ছ কেন? সাদাটাকে আমি দেখতে বলছি? যেটা দেখতে বলি না ওটা কেন দেখতেছো? ওটা বাদ। আরে পিক বোঝা যাবে না, মাইর দিব। তোমাকে চিত্র দেখতে বলছে কেউ? আমি কি চিত্র দেখতে বলছি? এগুলা এটা জাস্ট এমনি, এগুলা এমনি তোমার, তুমি যখন পিডিএফটা পড়বা তুমি যেন একটু, মানে তোমার জন্য একটু লাভ হয় সেই জন্য তখনের। এটা তোমার এত এখন পড়ার ইস্যু না, এখন জানার ইস্যু। ভাইয়া তো লিখে লিখে দেখাচ্ছে, ওইটা দেখো, বুঝছো? আচ্ছা, তো গ্লাইকোসাইডিক বন্ডে এটাই হয় যে দুইটা শর্করা ফাইনালি এভাবে, দুইটা শর্করা ধরো এরকম, ওরা দুইটা জোড়া লেগে যাবে। এই যে জোড়া লাগলো যে বন্ধনটা, পিডিএফ তো তোমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, ক্লাসের শেষে এই পিডিএফটা, লেকচারের পিডিএফটা তোমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, তখন পেয়ে যাবা। তো তোমার হচ্ছে যে এই যে দুইটা শর্করা যে জোড়া লেগে গেল, এই যে বন্ধনটা হইলো, এই বন্ধনটাকেই আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। এটাকে কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, তো এবার আমরা আসবো শর্করার, হ্যাঁ, শর্করার ব্যাপারগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, আমরা একটু আসো দেখি এখানে কি বলছে।
প্রথমেই সংজ্ঞাটা একটু খেয়াল করো, একটু সংজ্ঞাটা দেখো। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকেই শর্করা বলে। পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আমি আবার লিখে লিখে পড়াই। দেখো, যে সকল অ্যালডিহাইড, কি অ্যালডিহাইড চিনো না? আচ্ছা, তাও চিনবা আস্তে আস্তে। অ্যালডিহাইড, যে সকল অ্যালডিহাইড অথবা কিটোন যৌগে কি থাকে, কতগুলা হাইড্রক্সিল গ্রুপ থাকে। হাইড্রক্সিল গ্রুপ থাকে, হ্যাঁ, তাকে শর্করা বলে। তাকে কি বলে? শর্করা বলে। হ্যাঁ, তাকেই আমরা কি বলতেছি? দেখো, তাকেই আমরা শর্করা বলতেছি। ওকে, তাহলে যেই অ্যালডিহাইড অথবা কিটোন যৌগে আমরা হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকে আমরা শর্করা বলি। এবং এই শর্করাতে দেখো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতটা কত? 1:2:1। তাহলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত থাকে? 1:2:1। 1:2:1। ঠিক আছে? হ্যাঁ, এই কথাটাকে মাথায় রাখতে হবে। তাহলে ওই যৌগগুলাতে, শর্করা জাতীয় যৌগে তুমি কি পাবা? অ্যালডিহাইড। এখন তুমি চিন্তা করতেছো অ্যালডিহাইড আবার কি? যাদের যেই সকল যৌগে CHO থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে, আর যাদের মধ্যে CO এই যৌগটা থাকে তাদেরকে কিটোন বলে। তাদেরকে কি বলে? কিটোন বলে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এদেরকে কি বলা হচ্ছে বলো? এদেরকে বলা হয় কিটোন। এদেরকে কি বলা হয়? কিটোন। কিটোন। ঠিক আছে? হ্যাঁ, সবাই বুঝছো? তাহলে আমরা এই পয়েন্টটায় কি এসে সবাই মানে নিজেকে কনভিন্স করতে পারলাম যে ভাইয়া আমার এই জায়গায় যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকেই আমরা শর্করা বলি। তাকেই আমরা কি বলি? শর্করা বলতেছি। ওকে, আচ্ছা, ফাইন। এবং সেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের, কার্বন যদি একটা থাকে হাইড্রোজেন থাকবে দুইটা, আর অক্সিজেনও সেই কার্বন অক্সিজেনের মতো, কার্বন আর অক্সিজেন 1:1, হাইড্রোজেন থাকবে 2:2। আচ্ছা, ভালো। হ্যাঁ, ওকে, এবার আমরা ডিটেলস আস্তে আস্তে তুমি আরো বুঝবা, আমরা যখন আগাবো তুমি সংজ্ঞাটার মানে মর্মার্থ, ওর যে মিনিং এটা বুঝবা। আচ্ছা, এবার আসো কাজই কি বলছে। প্রথমত এই শর্করা হচ্ছে শক্তির প্রধান উৎস। ভাইয়া লিখে দিচ্ছি, দেখো, শক্তির প্রধান উৎস। তাহলে শর্করাটা কি বলতো? শক্তির প্রধান উৎস। শর্করা হচ্ছে শক্তির প্রধান উৎসকে আমরা বলি শর্করা। এই যে তুমি নাচানাচি করো, খেলাধুলা করো, এত শক্তি পাও কোথায়? এইখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে গ্লাইকোজেন সঞ্চিত হয়ে থাকে শরীরে। কি থাকে? এই যে শর্করার মধ্যে আমাদের এই যে গ্লাইকোজেনটা যেটা আমরা বলি, এই গ্লাইকোজেনটা জমা থাকে। গ্লাইকোজেনটা কি হয়? জমা থাকে। তাহলে গ্লাইকোজেন শরীরে জমা থাকে। ঠিক আছে? গ্লাইকোজেন কোথায় জমা থাকে? শরীরের ভিতরে তার জমা থাকে। হ্যাঁ, ভালোভাবে দেখতে সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? আমি তো লিখেই পড়াচ্ছি। আচ্ছা, ভাইয়া নিচে লিখে দিচ্ছি। এই যে মানে তোমাদের সাদাটা দেখা লাগবে না, তোমরা ভাইয়ার লেখা দেখবা। সাদাটা তোমরা পিডিএফ পড়ার টাইমে তোমার হেল্প হবে, পিডিএফ পড়ার টাইমে বুঝবা। ঠিক আছে? এবার দেখো, এবার আর শর্করা দিয়ে আর কি করা যায়? শর্করা দিয়ে আমরা নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ এর কি তৈরি করা যায় বলতো? নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। ডিএনএ এর নিউক্লিক অ্যাসিড তৈরি।
ডিএনএ এর নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এই যে আমাদের ডিএনএ থাকে না, আমাদের ডিএনএ এর মধ্যেও কিন্তু শর্করা থাকে। আমাদের ডিএনএ এর মধ্যে কি থাকে? শর্করা থাকে। ডিএনএ এর মধ্যে কি থাকে? শর্করা থাকে। তাহলে আমার এই জায়গায়ও আমি আরেকটা উপাদান পাচ্ছি যে ভাইয়া আমাদের শর্করার আরেকটা কাজ কি? ও আমাদের ডিএনএ এর গঠনে সাহায্য করে। আমাদের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ এর গঠনে শর্করা থাকে। আর কি থাকবে? কোষ ঝিল্লি। সে আর কি কাজ করে দেখো, কোষ ঝিল্লি, আমাদের যে কোষ ঝিল্লি, কোষের যে আবরণ, তাহলে কোষ ঝিল্লি। তাহলে আরেকটা নেক্সট কাজ কি দেখো, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি গঠনে সাহায্য করে। হ্যাঁ, কোষ ঝিল্লি গঠনে সে কি করবে? সহায়তা করে। হ্যাঁ, ওকে। তাহলে কোষ ঝিল্লি গঠনে সহায়তা কে করতেছে? আমার শর্করা। শর্করা কি করে? কোষ ঝিল্লি গঠনে সহায়তা করতেছে। তার মানে উদ্ভিদের কোষ ঝিল্লি বলো, আমাদের কোষ ঝিল্লি বলো, প্রত্যেকের কোষ ঝিল্লিতে শর্করা থাকে। আচ্ছা, তারপরে যকৃতে বিষ মুক্তকরণে সাহায্য করে। যকৃতে কি কাজ করে সে দেখো, যকৃতে বিষ মুক্তকরণ, বিষ মুক্তকরণে সাহায্য করে। তাহলে ওর আরেকটা কাজ কি দেখো, ভেরি ইম্পর্টেন্ট। যকৃতে, এই যে যকৃতের ভিতরে, সেখানে বিষ মুক্তকরণে সাহায্য করে। তার মানে অপসারণ, যত ধরনের বিষাক্ত উপাদান আছে সেগুলোকে অপসারণ করতে সহায়তা করে কে? এই যে এটা। তাহলে যকৃতে বিষমুক্তকরণে কাজ করে কে? যকৃতে বিষমুক্তকরণে কাজ করে আমার এই শর্করা। ঠিক আছে? তাহলে এই কাজগুলা হচ্ছে মোটামুটি শর্করা করে থাকে। দেখো, ওকে, কি ব্যাপার? আচ্ছা, এতটুকু। আরো কিছু কাজ আছে কাজের মধ্যে, মানে কাজের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট কাজ। যেমন আমরা আরো বলি যে ও আমাদের এই শর্করা আমাদের হাড়ের লুব্রিকেন্ট। তাহলে আমাদের যে সন্ধিস্থল, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। সন্ধিস্থলে কি হিসেবে কাজ করবে? লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে ওর কাজটা কি দেখো তো ভাইয়া, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট কি হিসেবে কাজ করবে? লুব্রিকেন্ট। এই যে আমরা দেখো, হ্যাঁ, এই যে দেখো আমার এই জায়গা থেকে দেখো আমি এই যে কি সুন্দর হাত নাড়াচ্ছি না, হাত নাড়াচ্ছি, এই যে হাত নাড়াতে পারতেছি, দেখছো? হাত নাড়াইতে পারতেছি কেন? কারণ আমার এই ভিতরে জয়েন্টে লুব্রিকেন্ট আছে। আমার জয়েন্টে কি আছে? লুব্রিকেন্ট, যার জন্য আমার এটা নাড়াতে ইজি হয়। নাহলে দেখা যেত তুমি যখন এই হাত নাড়াইতা তোমার কষ্ট হইতো, ও মাই ব্যথা, এই সেই। তো এইটা কেন? এখানে একটা পিচ্ছিল পদার্থ থাকে। এই পিচ্ছিল পদার্থটা এক ধরনের শর্করা। এজন্য বলা হচ্ছে যে হাড়ের সন্ধিস্থলে এই যে আমাদের জয়েন্টগুলা, এই জয়েন্টগুলাতে লুব্রিকেন্ট হিসেবে থাকে শর্করা। লুব্রিকেন্ট হচ্ছে যেগুলো পিচ্ছিল করে। লুব্রিকেন্ট চিনো না? পিচ্ছিল করে দেয়। হ্যাঁ, ওকে। তাহলে এইটা হচ্ছে ওর কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলা হয় যে এই শর্করা সাপোর্টিং টিস্যুর, কি বলা হচ্ছে দেখো, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। তার মানে টিস্যুর গাঠনিক উপাদান যারা আমাদের দেহকে সাপোর্ট করে, হ্যাঁ, গঠন করে। তাহলে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবেও কাজ করে। গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
ওকে, হ্যাঁ, দেখছো? আচ্ছা, এরপরে আসো, এই যে শর্করা বিভিন্ন এনজাইমের কোএনজাইম হিসেবে কাজ করে। মনে করো, মনে রাখবা, কোএনজাইম মানে কি? সহকারী, অ্যাসিস্ট্যান্ট। তাহলে এনজাইম যে উপাদানগুলো থাকে তাদের অ্যাসিস্ট্যান্ট কে? কোএনজাইম। তাহলে এই যে শর্করা, শর্করা কি বলছে দেখো, কোএনজাইম হিসেবে কাজ করে, কোএনজাইম হিসেবেও কাজ করে, কোএনজাইম হিসেবে কাজ করে। যেমন যেমন কি কি? যেমন এটিপি, এনএডি, এফএডি, এই যে যৌগগুলা, এগুলা কিন্তু কোএনজাইম। মানে কি? এনজাইমের সহকারী। মনে রাখবা, এনজাইমের, হ্যাঁ, ওকে ওকে, দেখো তাহলে এটা কি? এনজাইমের, এনজাইমের, হ্যাঁ, এনজাইমের অ্যাসিস্ট্যান্ট। এটা কি? এনজাইমের অ্যাসিস্ট্যান্ট। ভাইয়া, বইয়ের পড়াগুলো যদি স্লাইডে তুলতেন তাহলে অনেক কঠিন পড়াগুলো মানে বইটাকে স্লাইডে তুলতে। আচ্ছা, তোমাদের এটা আমি নেক্সট দিন একটা ট্রাই করবো যে আবার বইয়ের স্লাইডটাও। আমি চাই যে বইয়ের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা তোমাদেরকে লিখে লিখে পড়াইতে। এটা আমি পছন্দ করি সবসময়, বইয়ের যে জিনিসগুলা। তো তোমরা চাও যে আবার বইয়ের স্লাইডটাও একটু আমাদেরকে দেখান, মানে বইয়ের যে মেইন ছবি, বইয়ের ছবিটা এনে এখানে, এটাই চাচ্ছ? আচ্ছা, এটা আমি কিছু চেষ্টা করবো নেক্সট টাইম অ্যাড করে, নেক্সট ক্লাস থেকে একটু অ্যাড করে দিব যে বইয়ের পেজের এগুলো এগুলো এমনি পড়বা। বাট আমি এখানে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলাই, যেগুলো লাগবে, যেগুলো আসে, যেগুলো বুঝতে কষ্ট হয়, সেগুলাই আমি এখানে তুলে নেই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা নেক্সট ক্লাসে আমি বইয়ের কিছু পেজ এখানে তুলে দিব যেন তোমাদের পড়তে সহজ হয়। ওকে, আচ্ছা, এবার আসো আমরা যেটা জানবো শর্করার বৈশিষ্ট্য নিয়ে। এবার আমাদের পয়েন্ট কি? এবার আমাদের পয়েন্ট হচ্ছে, ভাইয়া শর্করার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন। আচ্ছা, শর্করার বৈশিষ্ট্যে কি বলছে একটু দেখো। প্রথমেই আমি যদি বলি, আচ্ছা দেখো শর্করার বৈশিষ্ট্য, হ্যাঁ, এটি কেমন? দানাদার, দানাদার। তাহলে শর্করা কেমন হতে পারে? কত রকমের হতে পারে? দেখো, শর্করা প্রথম কথা, এরা দানাদার হতে পারে, দানাদার হতে পারে। যেমন চিনি দানা দানা, শর্করা, হ্যাঁ, বুঝে বুঝে পড়বা। দেখো, তাহলে শর্করা দানাও দানাও হইতে পারে, যেমন আমরা দেখছি চিনি। ওকে, এবং তন্তুময়, সুতার মতো হতে পারে, তন্তুময়। কেমন? তন্তুময়, ঠিক আছে? যেমন সেলুলোজ, এরা কি? সুতা। তন্তুময় মানে কি? এরা সুতার মতো, এই যে এরকম সুতার মতো, ঠিক আছে? এরা কি? সুতার মতো। আচ্ছা, তাহলে এটাও একটা হইলো যে সুতার মতো যারা দেখতে, সেলুলোজ, এই যে সেলুলোজগুলো সুতার মতো। তুমি যে আমরা যে সুতা ব্যবহার করি না, এই যে কাপড় সেলানোর সুতা, এগুলো কি? এগুলো কিন্তু শর্করা। এখানে কি আছে? সেলুলোজ আছে। এখানে কি আছে? সেলুলোজ, সেলুলোজ, হ্যাঁ। আচ্ছা, তো এইটা হয়ে গেল। এরকম হতে পারে, তার মানে সুতার মতো হতে পারে, এবং পাউডার জাতীয় হতে পারে, পাউডার জাতীয়। তাহলে এরপরেরটা কি? পাউডার। দেখো ভাইয়ের সাথে লিখো, পাউডার। তাহলে আমরা তন্তুময়, দানাদার এবং পাউডার জাতীয় হতে পারে। পাউডার যেমন হচ্ছে গ্লুকোজ। তুমি যদি গ্লুকোজকে দেখো, গ্লুকোজ খাইছো পাউডারের মতো? এই বলো, দৌড়ায় টোড়ায় এসে অনেক সময় দেয় না গ্লুকোজ, বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট হিসেবে। এই গ্লুকোজটা পানিতে গোলায় খায়, ভালো, বলো, খায় না? তাহলে এই যে গ্লুকোজ, এটা কিন্তু পাউডারের মতো। এটা কি? পাউডারের মতো, দেখছো না, একদম ইয়ে হয়ে যায়, মিশে যায়। তো দেখো, গ্লুকোজ মানে শর্করা বিভিন্ন রকমের হতে পারে, সুতার মতো হতে পারে, তন্তুময়, দানা দানা হতে পারে যেমন চিনি, আবার ওইদিকে হচ্ছে পাউডার জাতীয় হতে পারে, যেটা আমরা গ্লুকোজের বেলায় খেয়াল করি। ঠিক আছে? হ্যাঁ, ওকে, এটা একটা গেল ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট বলছে কি? এরা স্বাদে মিষ্টি বা স্বাদহীন হতে পারে। তাহলে দেখো,
এই গ্লুকোজ কয় রকম হতে পারে, কি হতে পারে? এরা স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি, মিষ্টি। যেমন মিষ্টি কারা, কোনটা মিষ্টি হয় বেশি জানো? মিষ্টি হয় এই যে সুক্রোজ। কোনটা? সুক্রোজ। তাহলে ও স্বাদে মিষ্টি বা স্বাদহীন, বা স্বাদহীন। স্বাদহীন যেমন সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ। তাহলে স্বাদে মিষ্টি হতে পারে সুক্রোজ যেমন একটু, আর স্বাদহীন হতে পারে যেটা কিনা আমরা বলতেছি সেলুলোজের কথা। কার কথা বলতেছি? হ্যাঁ, সেলুলোজ। তাহলে সেলুলোজ বা তুমি, আমরা যে ভাত খাই, ভাতে কোনো স্বাদ আছে? নাই। তাহলে ওরা কিন্তু স্বাদহীন হতে পারে। আবার স্বাদে মিষ্টি, ওই যেমন চিনি, সুক্রোজ, চিনি কি মিষ্টি হয়। তাহলে এটা দুই রকমই হতে পারে, স্বাদে মিষ্টি বা স্বাদহীন, দুই রকমই ওরা হতে পারে। আচ্ছা, একজন বলছে টিআরএনএ মানে কি, একে কেমনে উচ্চারণ করে? টিআরএনএ বলে, ট্রান্সফার আরএনএ, টিআরএনএ এটাই বলে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসো ভাইয়া। কি বলছে? তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কি? অঙ্গার মানে হচ্ছে কয়লা। ওকে, ওকে, কয়লা। তাহলে তাপ দিলে এরা কি হবে? তাপ প্রয়োগে তুমি শর্করাকে যদি তাপ দাও, এরা কয়লার মতো শক্ত হয়ে যাবে। তাহলে তাপ প্রয়োগে, ঠিক আছে। ওকে, দাঁড়াও একটা 10 সেকেন্ড ভাইয়া, ভাইয়ার বাবা ফোন। 777। হ্যালো আম্বু, এই তো আছি, কিছু বলবা? একটু ক্লাসে কি 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 আমি একটু দেখি, ক্লাসটা শেষ করে এরপরে আসতেছি। জানো, না না না, সামনে আমি জানাবো। এই মাসে কিছু লাগবে? এমডি জাহিরুল ইসলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বললাম। হ্যাঁ না, কিছু কি লাগবে নাকি কিসের জন্য? ও, দেখি খুঁজতে হবে আর কি। হ্যাঁ দেখি 10 তারিখের পরে মনে হয় আসবো। হুম, হুম, হুম। আচ্ছা আমি জানাবো আগে, ঠিক আছে। ওকে, সরি। তো এবার দেখো কি বলছি, তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তাপ প্রয়োগে, ভাইয়ার একটু খেয়াল করো, তাপ প্রয়োগে এরা অঙ্গার, অঙ্গার মানে কি? কয়লার মতো শক্ত হয়ে যাবে। কয়লা যেমন দেখছো, কয়লা কিন্তু একদম শক্ত হয়ে যায়, অঙ্গারে পরিণত হয়। হ্যাঁ, এই কথাটা আমরা বলছি তাপ প্রয়োগে। আচ্ছা, এবার দেখো বলছে পরের পয়েন্টে যে পানিতে অধিকাংশই দ্রবণীয়। তার মানে সরকার বলতেছি কেন, শর্করা। আচ্ছা, আচ্ছা দেখো পানিতে, একজন বলছে শিউলি আক্তার, কে এটা? বলছে আঙ্কেলের মেয়ে পছন্দ হয়ে গেছে মনে হয়। না রে ভাই, আঙ্কেলের পাত্তাও নাই। আমার বাপ মা পৃথিবীর একমাত্র বাপ মা যাদের ছেলের বিয়ে নিয়ে কোনো চিন্তাই নেই, হেডে কি নেই, ভুলেই গেছে। তারা শুধু একটা জিনিসই জানে, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো, বাসায় আসবা, কবে আসবা, ঠিক আছে, এই। আর পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা, জীবনে 3টা খবর, বুঝছো? এই হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস, যে তারা আমাকে কখনোই এগুলা নিয়ে কিছু বলে না, যে পাত্রী বিয়ে কিচ্ছু বলে না। সবার বাপ মা কত কিছু বলে, আমাকে কিচ্ছু বলে না। আমাকে বলে খাইছো, বাসায় আসবা, কি করতেছো এখন, পড়াশোনা করতেছো, এই শেষ, শেষ, লাইফ এন্ডস হেয়ার। বুঝছো?
আচ্ছা, স্যাড একটা, পিছনে একটা বিরহের গান বাজায় দাও, একটা বিরহের গান বাজাই দিই আমরা, হ্যাঁ, একটা বিরহের গান গাইজ, একটা বিরহের গান, এটা বিরহের গান হবে, হ্যাঁ। এই যে দেখো অরিজিৎ সিং এর একটা দিল টুটা, এটা বিরহের গান, একটা বিরহের কথা বললো হৃদয় ভাই, ঠিক আছে, তাই এখন বিরহের গান অরিজিৎ সিং। খুব কষ্ট, দিল টুটা গানের নাম। না ভাই, তোর শুনবো না, স্যাড হয়ে যাইতেছে, এসব দিল টুটা গান শুনবো না, সরি। এবার আসো, পানিতে অধিকাংশই দ্রবণীয়, তাহলে আমি যেটা বললাম ভাইয়া, আসলেই যে ওদের ম্যাক্সিমাম এই যে গ্লুকোজ বলো, সুক্রোজ, তুমি চিনি দেখছো না, পানিতে দ্রবণীয় না, তাহলে এরা সবাই কি পানিতে দ্রবণীয়, এরা সবাই পানিতে দ্রবণীয়। আচ্ছা, এরপরে বলছে এরা আলোক সক্রিয়, এরা কি আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে, এরা কি আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কি সবাই বুঝছি আমরা, যে এদের কি বলছে, এরা আলোক সক্রিয় ও আলোক সমানুতা এরা প্রদর্শন করে, হ্যাঁ, আলোক সমানুতা প্রদর্শন করে, মনে থাকবে, বলো, হ্যাঁ, আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে। তাহলে এই যে জিনিসটা একটু বুঝো, আলোক সক্রিয় মানে কি, তোমার এই যে আমি এটা এটা কেমিস্ট্রির পড়া, যদিও এরা আলোক সক্রিয়, তার মানে এরা আলোকে কি করতে পারে জানো, এই যে শর্করাগুলা আলোটাকে এদিকে ঘুরাইতে পারে, এদিকেও ঘুরাইতে পারে, ডানে বামে দুই দিকে ঘুরাইতে পারে। ধরো একটা আলো তার উপরে পড়লো, সে আলোটাকে যে কোনো দিকে সরাতে পারে, ধরো এই যৌগ, এটা একটা শর্করা, ওর উপরে যদি আলো পড়ে, সে আলোটাকে এই দিকে ঘুরাই দিতে পারবে, ডানে বা বামে এদিকে ঘুরাই দিতে পারে। সো এই কারণে বলা হচ্ছে এরা আলোক সক্রিয়, ও এরা কি করে আলোক সমানুতা, ওই যে কেউ ডানে ঘুরায়, যে ডানে ঘুরাবে তাকে ডি, যে বামে ঘুরাবে তাকে এল, এরকম বলা হয়। তার মানে এদের মধ্যে দুই রকম আছে, ঠিক আছে, আলোক সমানু বলা হয় এদেরকে, আলোক সমানু, অর্থাৎ একজন আলোটাকে ডানে ঘুরাবে, আরেকজন আলোটাকে বামে ঘুরাবে, সো এরা কি, এদেরকে বলা হয় আলোক সমানু। তো ওরা আলোক সমানুতা, আলোক সমানুতা দেখায়, ঠিক আছে, মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, সবাই ক্লিয়ার, হ্যাঁ। তাহলে আমরা কি শর্করার বৈশিষ্ট্যটা ভাই বুঝলাম, হ্যাঁ। আরেকটা পয়েন্ট তোমাদের বইয়ে কথা বলা আছে, দেখো, অ্যাসিডের সাথে মিশে এই শর্করা আর অ্যাসিড, কি বলছি, শর্করা এই অ্যাসিডের সাথে মিশে, অ্যাসিডের সাথে মিশে কি তৈরি করছে, শর্করা অ্যাসিডের সাথে মিশে কি তৈরি করে, শর্করা অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার যৌগ তৈরি করছে। তাহলে এই শর্করাগুলা অ্যাস্টার তৈরি করে, অ্যাস্টার আলাদা একটা কেমিক্যাল যৌগ, হ্যাঁ। তাহলে কি বলছে, এই জায়গায় দেখো যে অ্যাসিডের সাথে এরা মিশে অ্যাস্টার যৌগ তৈরি করে, অ্যাস্টার যৌগ তৈরি করে, ঠিক আছে, হ্যাঁ, সবার মনে থাকবে। ওকে, তাহলে ভাই আমরা শর্করার সব বৈশিষ্ট্য মনে রাখবা, অ্যাসিড, যে কোনো অ্যাসিড, অ্যাসিডের সাথে ওরা যখন যুক্ত হয়, এই শর্করাগুলো ওরা একটা যৌগ তৈরি করে বিশেষ, সেটাকে বলা হয় এস্টার, এটাকে কি বলা হয়, এস্টার। ওকে,
দেখছো, এইবার আসি আমরা, তাহলে আমরা শর্করার বৈশিষ্ট্য কাজ দুইটাই আমরা শিখলাম, তাই না? আমরা শর্করার বৈশিষ্ট্য কাজ দুটোই শিখতে পারলাম। এবার আমরা জানবো স্বাদের উপর ভিত্তি করে, কিসের উপর? স্বাদের উপর ভিত্তি করে শর্করা কয় রকম। তাহলে এবার নেক্সট পয়েন্ট আমাদের দেখো, স্বাদের উপর ভিত্তি করে, স্বাদের উপর উপর ভিত্তি করে এখন আমরা শর্করার প্রকারভেদ জানবো, ঠিক আছে? বিভিন্ন রকমের প্রকারভেদ আছে শর্করা নিয়ে। তাহলে স্বাদের উপর ভিত্তি করে শর্করা, খেয়াল করো, শর্করা দুই রকম। কয় রকম? দুই রকম। আচ্ছা, স্বাদের উপর, তাহলে একটা হচ্ছে স্বাদ, ধরো যে মিষ্টি, হ্যাঁ, মিষ্টি যেটা, সেটাকে বলা হয় কি? সুগার। তাহলে একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। সুগার কি? মিষ্টি, স্বাদে মিষ্টি, সেটাকে কি বলবো? সুগার। সুগার, স্বাদে মিষ্টি, সুগার। ওকে, ফাইন, সুগার। তাহলে যেটা সুগার সেটা কি? সেটাকে আমরা বলি স্বাদে মিষ্টি ও দ্রবণীয় হবে। ওরা কেমন হবে? দেখো ভাইয়া, দ্রবণীয়। তাহলে যারা সুগার, যাদের মানে স্বাদটা মিষ্টি, তাদেরকে আমরা বলি সুগার, এবং তারা কি? দ্রবণীয় হয়। তারা কি হয়? পানিতে দ্রবণীয় হয়। যেমন, যেমনের উদাহরণ কি? যেমন আমরা যদি বলি, এই যে দেখো উদাহরণ আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। কি কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে দেখো উদাহরণ কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এইটা হচ্ছে আমাদের উদাহরণ, ঠিক আছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এইগুলা হচ্ছে সুগার। তারপরে আর কি? সুক্রোজ, সুক্রোজও সুগার, মানে মিষ্টি। এদের এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মিষ্টি। তাহলে আমি দেখো কিসের উপরে ভিত্তি করছি? প্রথম পয়েন্টে স্বাদের উপর ভিত্তি করে আমি শর্করাকে দুই ভাগে ভাগ করছি। একটাকে বলছি সুগার, যেটা হচ্ছে মিষ্টি এবং দ্রবণীয়, এবং যেটার উদাহরণে আমরা বলতেছি কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই সুক্রোজ, এরা সবাই কি? মিষ্টি। এইসব স্ট্রাকচার এখন দেখা লাগবে না, এটা বাদ, স্ট্রাকচার পরে। এবার আসো, তারপরেরটা কি বলছে? নন সুগার। নন সুগার, তাহলে একটা ছিল সুগার, তাহলে যারা মিষ্টি না তাদেরকে কি বলবা? নন সুগার বলবো। তাহলে যারা মিষ্টি না, স্বাদে অমিষ্টি, স্বাদে মিষ্টি নয়, হ্যাঁ, এবং যেহেতু ওরা মিষ্টি না, তাহলে ওরা অদ্রবণীয়। এভাবে মনে রাখবা, ওরা মিষ্টিও না, ওরা দ্রবণীয় না, ওরা অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তাহলে এদেরকে খেয়ে কোনো লাভ নাই। যেমন তুমি ভাত, ভাত খাও, লাভ আছে কোনো? ভাত খেয়ে, ভাত খেয়ে কোনো লাভ আছে? লাভ নাই। ভাত খেয়ে লাভ আছে? লাভ নাই। তাহলে এই যে জিনিসটা হচ্ছে কি? ভাত খেয়ে কোনো লাভ, মানে লাভ আছে বলতে শক্তি আছে, মানে মিষ্টি কি? মিষ্টির দিক থেকে লাভ আছে? নাই। কোনো স্বাদ পাও না। তাহলে এই যে দেখো, এরাই হচ্ছে আমার নন সুগার। স্টার্চ, সেলুলোজ, তাহলে এই যে দেখো এরকম বড় বড় গঠন, এগুলো হচ্ছে স্টার্চ। এটা লাগবে না, মানে এই গঠন লাগবে না, এটা জাস্ট এমনিই তোমাদের ছবি দিছি, আইডিয়া, তোমরা পরে জাস্ট ছবি দেখলে বুঝবা। স্টার্চ, এই যে বড় বড় যৌগ, এগুলা না পানিতে দ্রবণীয় হইতে চায় না, এবং এরা এত বড় বড় যৌগ যে এরা এত বড় যৌগ হতে গিয়ে এদের স্বাদ নাই হয়ে গেছে, এদের স্বাদ নাই হয়ে গেছে। তো এইটার কথা বলছে। তাহলে স্টার্চ, ওকে, তো ফার্স্ট পয়েন্ট স্টার্চ। আচ্ছা, তারপরে সেকেন্ডলি কি? সেলুলোজ। সেকেন্ডলি কি? সেলুলোজ। সেকেন্ডলি হচ্ছে আমার সেলুলোজ। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে আমার সেলুলোজ, এই জিনিসটা। আচ্ছা, তাহলে সেলুলোজ স্টার্চ। সেলুলোজ কোথায় পাওয়া যায় নর্মালি জানো? সেলুলোজ পাওয়া যায় ওই যে উদ্ভিদের বিভিন্ন কোষ ঝিল্লি, এগুলাতে কি পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই যে পয়েন্টগুলো, স্টার্চ, সেলুলোজ, আরো আছে গ্লাইকোজেন। যেমন আমাদের দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদের দেহের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। জমা থাকে কোনটা? স্টার্চ। আচ্ছা, আর এই সেলুলোজ হচ্ছে ওদের বিভিন্ন কোষ ঝিল্লি, কোষ প্রাচীরে, এগুলাতে সেলুলোজ থাকে। তো সেলুলোজ হচ্ছে একটা গাঠনিক উপাদান, হ্যাঁ। আচ্ছা, সবাই কি বুঝছো ভাইয়া? এই যে ভাইয়ারা, সবাই কি ক্লিয়ার?
আচ্ছা, সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে আসো, এইবার আমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে রাসায়নিক গঠনের দিক থেকে, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এই শর্করা কয় প্রকার? 4 প্রকার। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করাটা কয় প্রকার? হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে 4 প্রকার রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন মানে ওদের গঠনে কি কি আছে, কিভাবে গঠিত, কয়টা নিয়ে গঠিত। তাহলে ওদের ভিতরের রাসায়নিক গঠনের উপরে ভিত্তি করে আমি শর্করাকে 4 ভাগে, তাহলে কিসের উপরে? রাসায়নিক গঠন, এইটার উপরে ভিত্তি করে। ঠিক আছে, তাহলে রাসায়নিক গঠনের উপরে ভিত্তি করে আমরা ভাগ করলাম। এই দেখো, মনোস্যাকারাইড নাম্বার 1 কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। নাম্বার 2, 2 নম্বর, ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, আমি পুরোটা না লিখি। আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। এই হচ্ছে আমার 4 প্রকার। তাহলে আমরা এইভাবে করে 4টা ভাগে আমরা কি করলাম? ভাগ করলাম। 4টা ভাগে জাস্ট ভাগ করলাম। তাহলে মনোস্যাকারাইড, তারপরে আমরা দেখলাম ডাইস্যাকারাইড, ঠিক আছে, হ্যাঁ, ডাইস্যাকারাইড, এরপরে হচ্ছে অলিগোস্যাকারাইড, এবং লাস্টে হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, এই 4 ভাগে আমরা ভাগ করলাম, হ্যাঁ, রাসায়নিক গঠনে। তাহলে এখন এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা থাকবে, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। ভাইয়া খাতায় কালার হয় না কেন, কি যে বলে এই ছেলেটা। আচ্ছা, এইবার আসো আমাদের প্রথম পয়েন্ট, ভাইয়া মনোস্যাকারাইড কি জিনিস? মনোস্যাকারাইড কি জিনিস? আচ্ছা, তাহলে আমাদের এই পয়েন্ট থেকে আমাদের বিভিন্ন কিছু জানতে হবে, ঠিক আছে, যে মনোস্যাকারাইড কি জিনিস, এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো আমরা যদি আসি, যে দেখো ভাইয়া মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড নামের মধ্যে একটু খেয়াল করি তো, আমরা একটু নামের মধ্যে খেয়াল করি। মনোস্যাকারাইড মানে শর্করা, মনে রাখো স্যাকারাইড মানে কি? শর্করা। মনো মানে এক, মনো মানে কি? এক। তাহলে যেই শর্করাকে ভাঙলে একটা, জাস্ট ওকে, মানে ওকে আর ভাঙাই যাবে না, মানে বেসিক্যালি ও একা, ও একটা, তাকে বলা হয় মনোস্যাকারাইড। তাহলে যাকে ভাঙলে আমি একটা মনোস্যাকারাইড, মানে একটাই শর্করা, ওরে আর তুমি ভাঙা যাচ্ছে না, ও একা, ওকে তুমি ভাঙতে পারবা না, ওর থেকে তুমি আর কাউকে আলাদা করতে পারবা না, কিছুই করতে পারবা না, সে হচ্ছে মনোস্যাকারাইড। সো মনোস্যাকারাইড কে? মনোস্যাকারাইড হচ্ছে ভাইয়া হৃদয়, ভাইয়া মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, ঠিক আছে, মনোস্যাকারাইড মনে থাকবে। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে যাকে ভাঙলে তুমি আর কিছুই পাবে না ভাইয়া। এই যে আমাকে ভাঙো, তুমি আমাকে ভেঙে কিছুই পাবে না, কিছুই পাবে না, জাস্ট একটা হৃদয় ভাই, ওয়ান হৃদয় ভাই। কিন্তু তুমি, আর এইখানেই চার্মিং ব্যাপার, এই যে মনো মানে এক, আর ওই যে উল্টাটা পলিস্যাকারাইড মানে যাকে ভাঙলে তুমি কোটি কোটি ব্যাপার পাবা। তাহলে এই ব্যাপারটা কে কার? এই যে পলিস্যাকারাইড, তুমি এই পলিস্যাকারাইড দেখো ভাইয়া, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড কি? যাকে ভাঙলে তুমি অসংখ্য পাবা। পলি মানে কি? অসংখ্য। ঠিক এমন আমাদের এই যে সৈকত ভাইয়ের এমন অবস্থা দেখা যায়। সৈকত ভাই, ঠিক আছে, সৈকত ভাইয়ের কি? সৈকত ভাইয়ের ধরো এটা হচ্ছে সৈকত ভাইয়ের মন, ঠিক আছে, এইটা ধরো মন। এখন তুমি যদি সৈকত ভাইয়ের মনটাকে ভাঙো, সৈকত ভাই হচ্ছে পলিস্যাকারাইড, তুমি যদি সৈকত ভাইয়ের মনকে ভাঙো ভাইয়া, তুমি কি পাবা? তুমি এইখানে একটা ছোট্ট জায়গা পাবা, হ্যাঁ, ওনাকে ভাঙলে এইখানে এইটা ভাইয়ের একজনের জন্য,
এইখানে তুমি আরেকটা পাবা, এইটা ভাইয়ার আরেকজনের জন্য, এইখানে তুমি একটা পাবা, এইটা একজনের জন্য, এইখানে তুমি একটা পাবা, এইটা একজনের জন্য। ভাইয়ার মনকে তুমি যখন ভাঙবা দেখবা আর এই চেম্বার আর চেম্বার, হ্যাঁ, এইরকম এইরকম চেম্বারে ভরা, হ্যাঁ, তার মানে অনেকগুলা পার্ট পাবা। তুমি সৈকত ভাইয়ের ভিতরে ঢুকলে, হ্যাঁ, সৈকত ভাইয়ের ভিতরে আসলে তুমি অনেকগুলা আত্মা পাবা, আত্মা পাবা, অনেকজনকে ধারণ করেছে। এখন তারা পুরুষও হতে পারে, নারী হতে পারে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না, জাস্ট বলতেছি সেটা সৈকত ভাই অ্যান্সার দিবে তার মনে। কিন্তু এই যে ভাইয়ের মনে কিন্তু এরকম অসংখ্য জায়গা, ভাইয়াকে ভাঙলেই অনেকজনকে পাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু আসলে তো 4টা হাইয়েস্ট করা ভালো, তাই না? তো এইখানে ভাইয়ার মনে হচ্ছে অনেকগুলা, কিন্তু বায়োলজির ভিডিওর স্বার্থে ভাইয়া আমাকে বলছে বহুবীজপত্রী বানাইতে। আসলে এই যে, বুঝছো, এটা হচ্ছে এই। তাহলে পলিস্যাকারাইড হচ্ছে যাকে ভাঙলে তুমি এরকম অনেক পাবা, টুকরো 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 অনেকগুলো পাবা, তারা পলিস্যাকারাইড। আর মনোস্যাকারাইড হচ্ছে যাকে ভাঙলে তুমি একটাই পাবা, আর কিছুই না, সে একা। হি ইজ দি ওয়ান অ্যান্ড অনলি পার্সন। ঠিক আছে, সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা মনোস্যাকারাইড বুঝে যদি যাই, তাহলে আমাদের আরেকটা ব্যাপার, এবার আমরা আসো কি বলছে, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস মানে কি, এই হাইড্রোলাইসিস মানে কি, পানি দ্বারা ভাঙন। কি বলছি দেখো, যে কার্বোহাইড্রেটকে পানি দ্বারা ভাঙন, হাইড্রোলাইসিস মানে কি, পানি দ্বারা তুমি এটাকে ভাঙবা। হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না, আর তুমি আর কাউকে পাবা না, তাকে ভাঙলে তুমি কাউকে পাবা না, হ্যাঁ, ওকে। তাকেই বলা হয় মনোস্যাকারাইড। তাকে কি বলা হয়? মনোস্যাকারাইড। তাহলে আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, মনোস্যাকারাইড যাকে ভাঙলে ভাইয়া আর কিছু পাওয়া যাবে না, তাকেই মনোস্যাকারাইড বলা হচ্ছে। ওকে, যদি আমরা পানি দিয়ে ভাঙি তাহলে আমরা আর কিছুই পাবো না। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এবার আসো ওর সাধারণ সংকেতে কি বলা হচ্ছে। ওর সংকেতটা কি? ওর সংকেতে আমার বলা হয় যে ওর হচ্ছে CH2ON। তাহলে ওর সাধারণ সংকেতটা কি আমরা জানি, শর্করার এই সাধারণ সংকেত হচ্ছে CH2O, CH2ON। ঠিক আছে, CH2ON, এটা হচ্ছে ওর সাধারণ সংকেত। কার্বন সংখ্যা কত? 3 থেকে 10। কার্বন সংখ্যা কত? 3 থেকে 10টা। কার্বন সংখ্যা কতটা? 3 থেকে 10টা। ঠিক আছে। মনোস্যাকারাইড গুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। এই মনোস্যাকারাইড গুলোতে কি বলছে? এই মনোস্যাকারাইড গুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা আমার কিটোন গ্রুপ থাকায় এরা বিজারক পদার্থ। তাহলে এই জায়গাগুলোতে মনোস্যাকারাইডে আমার কি বলছেন দেখো, এই পয়েন্টটা আমি তোমাদের বলি। ওদের মধ্যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড মূলকও আছে, অ্যালডিহাইড মূলক আছে, এবং কিটোন মূলক থাকায় এরা কি বিজারণমূলক। এই গ্রুপগুলা, এই যে অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ, এরা কি করে? এরা বিজারণ করে। এরা কি করে? এরা, হ্যাঁ, দেখো, তাহলে এই অ্যালডিহাইড কিটোন এরা হচ্ছে বিজারণ করে। বিজারণ করায় মানে কি? বিজারণ করায় মানে কি? ওরা আরেকজনকে হাইড্রোজেন মানে দান করতে পারে। বিজারণ করায়, আরেকজনকে বিজারণ করায়, এই তুই বিজারণ হ, তুই বিজারণ হ। তাহলে এই জন্য দেখো এদেরকে বলা হয় বিজারক পদার্থ। এরা বিজারক পদার্থ। তাহলে এই অ্যালডিহাইড কিটোন থাকায় এদের, এই মনোস্যাকারাইডদের, এদেরকে বিজারক শর্করা বলে। কি বলে? বিজারক শর্করা বলে। ঠিক আছে, এদেরকে কি বলে? বিজারক শর্করা বলে। ঠিক আছে, বিজারক শর্করা। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। যার জন্য এই যে দেখো এদেরকে কি বলা হয়? রিডিউসিং সুগার বলে। এদেরকে রিডিউসিং সুগার বলে। রিডিউসিং সুগার মানে কি? রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক শর্করা।
এটার বাংলা নাম কি? বিজারক। মানে ওরা আরেকজনকে বিজারিত করতে পারে, অর্থাৎ আরেকজনকে হাইড্রোজেন দিয়ে দেবে, এই তুই হাইড্রোজেন নে, এই তুই হাইড্রোজেন নে ভাই, নে তুই হাইড্রোজেন নে। কারণ হাইড্রোজেন নেওয়া মানেই বিজারণ করা, হাইড্রোজেন নেওয়া মানেই কি? বিজারণ ঘটে। ঠিক আছে, ওকে। এই জিনিসটা তাহলে এদেরকে বলা হচ্ছে কি? বিজারক শর্করা। হ্যাঁ, বিজারক শর্করা, বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা। তো এইবার আমরা আসি এই যে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। এখন আসো একটা পয়েন্ট বলছে, কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই মনোস্যাকারাইডকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কার্বনের চিত্রগুলা মানে এখন ইম্পর্টেন্ট, এখন যেগুলা ভাইয়া শিখাবো এগুলো ইম্পর্টেন্ট, ভাইয়া একে একে শিখাবো, ঠিক আছে? ভাইয়া বলতেছি যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া বলে দিচ্ছে। এখন থেকে এই মনোস্যাকারাইড টপিকটা আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনোস্যাকারাইড এই টপিকটা। আচ্ছা, কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম ভাগে আমার এখানে বলছে এটা কি? ট্রায়োজ। এটা কি? ট্রায়োজ। ওকে, ট্রায়োজ, ঠিক আছে? ট্রায়োজ নিয়ে জানবো। তাহলে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায় কার্বনের সংখ্যা। তাহলে মনোস্যাকারাইডকে আমরা ভাগ করব কিসে? কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই ভাগটা করব। আচ্ছা, তো যেমন ট্রায়োজ, এটাকে বলছে 3 কার্বন বিশিষ্ট। ট্রায়োজ মানে কি খেয়াল করো তো ভাইয়া, ট্রায়োজ মানে কি? ট্রায়োজ মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? 3 কার্বন বিশিষ্ট এটাকে বলা হয়। 3 কার্বন বিশিষ্ট এই মনোস্যাকারাইডকে আমরা কি বলি? ট্রায়োজ বলি। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলি? ট্রায়োজ বলি। আচ্ছা, এখন দেখো যেমন গ্লিসারাল ডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। হ্যাঁ, তাহলে ট্রায়োজে আমরা যেমন উদাহরণগুলো একটু খেয়াল করি। ট্রায়োজ মানে যেখানে 3টা কার্বন থাকবে। ট্রাই মানে কি? 3। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, যেটাকে আমরা বলতেছি এক ধরনের মনোস্যাকারাইড। তাহলে এই উদাহরণটা কি দেখো। প্রথম উদাহরণ আমার বলছে গ্লিসারাল ডিহাইড। গ্লিসারাল ডিহাইড, হ্যাঁ, গ্লিসারাল ডিহাইড। আচ্ছা, গ্লিসারাল ডিহাইড মানে 3 কার্বন। গ্লিসারাল মানে 3 কার্বন, আর অ্যালডিহাইড দেখছো, তার মানে এখানে অ্যালডিহাইড মূলক আছে। এখানে কি মূলক আছে? অ্যালডিহাইড মূলক আছে। তো আমি এই যৌগটার স্ট্রাকচারে যাই, গ্লিসারাল ডিহাইডের স্ট্রাকচারে যদি আমরা যাই, তাহলে আমরা কি পাবো? আগে তুমি 3টা কার্বন দাও, 3টা কার্বন দিবা। যেহেতু 3 কার্বন ট্রায়োজ, তাহলে 3টা কার্বন দিলাম। কার্বনের কয়টা হাত? এই সবাই বলো। আমরা এটা দিয়েই শেষ করব, জাস্ট এই ট্রায়োজটা পড়ে তারপরে আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে যাব। তো বলো, এইখানে কার্বনের মোট কয়টা হাত থাকে? মোট একটা কার্বনের কয়টা হাত থাকে? এই বেসিক ব্যাপারটা জানো কি না তোমরা? দেখি, একটা কার্বনের কয়টা হাত থাকে জানো? 4টা। ভেরি গুড। তাহলে ভাইয়া একটা কার্বনের 4টা হাত থাকে। তাহলে আমরা এখন মিলাই, দেখো এই কার্বনের সাথে 1 নম্বর কার্বনের সাথে এইখানে কি থাকবে? একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, হইল? তাহলে দেখো এই কার্বনের 4টা হাত, এখানে 2টা, এখানে একটা, আর এখানে একটা, 4টা হাত হয়ে গেছে। এবার এইখানে ওর সাথে কি থাকে? এইচ, এই পাশে একটা, এই পাশে একটা ওইচ। হ্যাঁ, ওকে। এই দিকে কি থাকে? ওর এই কার্বনের ওর একটা হাত তো এই উপরের দিকে, আরেক হাতে এই হাইড্রোজেন, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে ওইচ। দেখছো? হ্যাঁ, তাহলে এই জিনিসটাই হচ্ছে গ্লিসারালডিহাইড। দেখো 3টা কার্বন, এইখানে দেখো ওর একটা অ্যালডিহাইড মূলক আছে। একটা কি মূলক? এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো এই অ্যালডিহাইড মূলকটা থাকার জন্যই খেয়াল করো ভাইয়া, এই অ্যালডিহাইড মূলকটা ওর থাকে, এজন্য এই গ্লিসারালডিহাইডকে বলা হয় অ্যালডোজ। গ্লিসারালডিহাইডকে কি বলা হয়? অ্যালডোজ। কারণ সেখানে
অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে। ঠিক আছে, আর এই ছবিটাতে দেখো তো, এই যে এইটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের একটা ছবি। এটা কার ছবি? এটা দেখো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আচ্ছা, এখানে দেখা যাবে না, আমি তোমাদেরকে একে দেখাই। ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের ছবিটা আমরা যদি দেখি, দেখো আরেকটা উদাহরণ, 2 নাম্বার উদাহরণ এই ট্রায়োজের আরেকটা উদাহরণ কি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ঠিক আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে তুমি খেয়াল করো ভাইয়া, ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে কি হবে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের স্ট্রাকচার, ওর ধরো আবার ওইখানেও 3টা কার্বন, আচ্ছা 3টা কার্বন দাও, হইল। এবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন মানে কি? কিটোন মূলক। এখানে কি থাকবে বলো? এখানে টোন, কিটোন, তাই না? কিটোন, অ্যাসিটোন, তাহলে কিটোন মূলক। তাহলে এই জায়গায় আমার কি আছে? একটা কিটোন মূলক, এই যে মাঝখানে, হ্যাঁ, সিও। তাহলে এই কার্বনে দেখো 4টা হাত হয়ে গেছে না? হয়ে গেছে। এবার থাকে বাকিগুলার, বাকিদের সাথে কি হবে? এদের সাথে এই যে হাইড্রোজেন আর এদিকে হাইড্রোক্সিল, আবার সেম হইতে হাইড্রোজেন হাইড্রোক্সিল। ওকে, সবাই বুঝছো এটা? দেখছো? তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দেখো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন মানে 2টা হাইড্রক্সিল মূলক আছে। মানে কি বুঝাইছে এখানে? 2টা হাইড্রক্সিল মূলক আছে, ডাইহাইড্রক্সি, আর এটাকে কি বলা হয়? অ্যাসিটোন। এই যে দেখো, এই যে এখানে একটা কিটোন মূলক আছে, অ্যাসিটোন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ওকে, তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ক্লিয়ার সবাই? দেখছো, 2টা হাইড্রক্সিল, তাই ডাইহাইড্রক্সি। আর এই যে যেহেতু এটা একটা কিটোন মূলক আছে, 3 কার্বন বিশিষ্ট, তাই অ্যাসিটোন। এগুলো লাগবে, এই যে যেগুলো ভাইয়া এঁকে দিচ্ছে এগুলো সিকিউতে আসবে, এগুলো আসার মতো। ঠিক আছে, দেখো সবাই, আমরা ট্রায়োস দিয়ে শেষ করব আজকে, যেহেতু আমাদের আজকে একটু দেরিতে। ভাইয়া নেক্সট দিন ইনশাল্লাহ লাগলে আমি ভাইয়া 6টায় ক্লাস শুরু করে দিব, তোমাদেরকে জানাই দিব। তাও আমরা সুন্দর করে নেক্সট ক্লাসটা ভালো করে শিখব। না, কিটোনের এটা মাঝখানে দিতে হয়, এটা মাঝখানে হয়, নাইলে তো তুমি উপরে দিলে মিলবে না, তো উপরে দিলে ঝামেলা হবে, হয় না, মিলে না, 4 হাত মিলবে না তোমার কিটোনের এটা মাঝখানে দিতে হবে, তাইলে কি এই কার্বনে 4 হাত মিলবে। তুমি উপরে দিবা তাইলে সাথে তো আবার হাইড্রোজেন দিয়ে দিতে হবে, ওই অ্যালডিহাইডের মতো হয়ে যাবে। তুমি যদি এই অক্সিজেনটা উপরে দাও, তাহলে উপরে দিলা, ধরো এই কার্বনে দিলা, তাহলে সাথে আরেকটা হাত বাকি থাকবে না, তখন তো তোমাকে ওকে হাইড্রোজেন অ্যাড করে দিতে হবে, তখন তো হবে না। তাইলে এই কারণে জাস্ট কার্বনের সাথে এইভাবে থাকে। ওকে, তাহলে ভাইয়া আমরা প্রথম পর্বে আমরা মোটামুটি শর্করার বেসিক
বন্ধনগুলোর বেসিক জানলাম, শর্করার প্রকারভেদ কিছু শুরু করেছি, এবং আমরা রাসায়নিক গঠনে মনোস্যাকারাইড শুরু করেছি। এভাবে আমরা পড়বো, মনোস্যাকারাইডটাও আমরা শেষ করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অন্যান্য যে পলিস্যাকারাইড এগুলোর গঠন নিয়ে, নেক্সট ক্লাসটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস। নেক্সট ক্লাসটায় আমরা খালি স্ট্রাকচার আর স্ট্রাকচার, মেইন কেমিস্ট্রির জগতে আমরা ঢুকে যাব। রসায়নের মধ্যে যে বায়োলজি আছে, বায়োলজির মধ্যে যে রসায়ন আছে, সেই মিক্সচারে হৃদয় ভাইয়া তোমাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। সো দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।